আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বাংলাদেশ এবং ভারত এই দুইটি দেশের সম্পর্ক বর্তমানে গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে যতটা উত্তপ্ত তার থেকে বেশি কিন্তু রাজনৈতিক কারণে। এই দুইটি দেশের সম্পর্কে মসৃণতা না থাকলেও এই দুইটি দেশের রাজনীতিতে এই সম্পর্কের ট্রাম্প কার্ড ব্যবহার করা একটা ঐতিহ্যগত পুরনো জিনিস। বয়কট বাংলাদেশ, বয়কট বাংলাদেশি এই স্লোগান পশ্চিমবঙ্গ সহ আশেপাশের কয়েকটি রাজ্যের রাজনৈতিক নেতারা তুলছেন। এই যে ধাক্কা বয়কটের, এই ধাক্কা বাংলাদেশে যতটুকু না আঘাত করবে তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি আঘাত করবে খুদ ভারতের ভেতর। এবং এই কথা আমি বলছি না, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের বিখ্যাত যে আনন্দবাজার পত্রিকা রয়েছে তারাই কিন্তু এই খবর নিশ্চিত করছে। আনন্দবাজারের রিপোর্ট বলছে, গত 10 বছরের হিসাবে ভারতে আসা পর্যটকের সংখ্যায় আমেরিকার পরই বাংলাদেশের অবস্থান। গত 5 বছরের হিসাবটা কিছুটা গরমিল হলেও সর্বশেষ 2023-24 সালে এই ভারতের ভেতর বাংলাদেশের প্রায় 21 লক্ষ মানুষ ভিজিট করেছেন। একজন বাংলাদেশি যদি মাত্র 3 দিন ভারতে অবস্থান করেন তাহলে তার পার হেড 10,000 রুপি খরচ হয়। সেই হিসাবে প্রায় 21 লক্ষ বাংলাদেশি যারা ভিজিট করেন ভারতে, মাত্র 3 দিনের খরচ হলো 2,200 কোটি রুপি। অস্বীকার করার জায়গা নেই, কলকাতার ভেতর ভালো ভালো বহু কিছু পাওয়া যায় এবং এখানে বাংলাদেশিরা প্রচুর মার্কেট করেন এবং এর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। কেউ 50,000 রুপিও করেন, কেউ 1 লাখ রুপিও করেন। এবং হিসাব বলছে যে এই কলকাতার মার্কুইস সহ বিভিন্ন নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশি ক্রেতারাই কিন্তু প্রধান ক্রেতা। এবং এই জায়গায় এই খাতে $1 বিলিয়ন সমপরিমাণের বিভিন্ন এই ধরনের পণ্য শুধু বাংলাদেশিরা ক্রয় করে। ভারতের চিকিৎসা সেবাও মোটামুটি অনেকটাই ভালো বাংলাদেশ থেকে, যার জন্য এই 21 লক্ষ পর্যটকের অন্তত 40% যান শুধু চিকিৎসা সেবা নিতে এবং তারা কয়েক বিলিয়ন ডলার সেই জায়গায় খরচ করেন। শুধু কলকাতায় বিভিন্ন এমন বড় বড় হাসপাতাল তৈরি হয়েছে বাংলাদেশের রোগীদের টার্গেট করে, আর চেন্নাইয়ের ভেতর ক্রিটিক্যাল যে বড় বড় অপারেশনগুলো রয়েছে সেখানে করা হয় এবং সেখানেও কিন্তু বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে অর্থ দেন। একসময় মালদ্বীপের মতো দেশ থেকে সর্ববৃহৎ মানুষ ভারতে চিকিৎসা নিতে যেত, তবে বর্তমানে সেই জায়গাটা দখল করে ফেলেছে বাংলাদেশের মানুষ। হিসাব বলছে যে ভারতের বর্তমান বিদেশি নাগরিকের কাছ থেকে চিকিৎসা সেবা বাবদ যে আয় হয় তার 57% একাই বাংলাদেশ থেকে তারা পায় এবং এর পরিমাণও কিন্তু কয়েক বিলিয়ন মার্কিন ডলার। ভারতের অন্তত পক্ষে 1 থেকে 1.5 কোটি নাগরিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের এই পর্যটক এবং তাদের যে ক্রয় বিপণী ব্যবসা এবং তাদের যে চিকিৎসা সেবা তার সঙ্গে সংযুক্ত। প্রায় 1.5 কোটি মানুষের রুটি রুজি এখন কিন্তু রাজনৈতিক কারণে অনেকটা অগ্নিগর্ভে চলে গেছে। আমার দেশের জন্য আমার দেশের দেশপ্রেম রয়েছে, আপনার দেশের জন্য আপনার দেশের দেশপ্রেম রয়েছে। দুইজনই কিন্তু সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত দেশের জন্য। তবে প্রশ্নটা হচ্ছে, আমার এই আত্মত্যাগ দেশের কাজে লাগবে নাকি কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর ভোট ব্যাংক সমৃদ্ধ করতে কাজে লাগবে? বিজেপি যখন ভোটের ক্যাম্পে এই হিন্দুদের রক্ষা করার নতুন ট্রাম্প কার্ড ঘোষণা দিয়েছে, তারা প্রচেষ্টা করছে, দেখাচ্ছে যে আমরা বহু কিছু করেছি, তখন রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে গেছে মমতা। আর এই জন্যই কিন্তু তিনি তার ভোল পাল্টে সরাসরি বাংলাদেশের ভেতর শান্তি রক্ষী প্রেরণের কথা বলছেন মমতা। যদিও শান্তি রক্ষী প্রেরণের প্রক্রিয়া কি এবং একটি দেশ চাইলেই যেটা করতে পারেন না সেটা তিনি ভালো করে জানেন। শুধুমাত্র রাজনৈতিক ট্রাম্প কার্ড ব্যবহার করার জন্য তিনি এটা করেছেন। এমনকি তার সংসদের ভেতর এই যে পশ্চিমবঙ্গের যে সংসদ রয়েছে সেখানে প্রস্তাবও তিনি উত্থাপন করেছেন যে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার জন্য শান্তিরক্ষী প্রেরণের দরকার। এখন প্রশ্নটা হলো, তখন তিনি কোথায় ছিলেন যখন এই বাংলাদেশের ভেতরই প্রকাশ্যে বিশ্বজিতের মতো একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রকাশ্যে কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল? এই বিষয়ে কিন্তু তিনি ওই সময় কোনো মন্তব্য করেননি। এমনকি বর্তমান বিজেপি সরকারও কিন্তু কোনো মন্তব্য করেনি। প্রশ্ন করা হলে তারা বলেছিলেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হঠাৎ করে ভারতের নিজস্ব ব্যাপার কি করে হয়ে গেল এবং ভারতের ভেতর অঘোষিতভাবে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং রাজনৈতিক নেতাগুলোর মধ্যে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সব থেকে কাছের মানুষ আমরাই তাদের জন্য বেশি দরদ দেখাচ্ছি। আজকের দরদ সেদিন কোথায় ছিল? দেখুন, অভ্যন্তরীণ রাজনীতির অংশ হিসাবে ভারতের পশ্চিমবঙ্গের চিকিৎসকদের পক্ষ থেকে যখন ঘোষণা দেওয়া হয়েছিল যে বাংলাদেশিদের তারা চিকিৎসা দেবেন না, ঠিক এমত অবস্থায় চেন্নাইয়ের মতো ভারতের সব থেকে ভালো উন্নত এবং চিকিৎসা ব্যবস্থা যারা রয়েছেন তারা ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য চিকিৎসা দেওয়া অব্যাহত থাকবে। চিকিৎসা দেওয়ার বিষয়টা একটা মানবিক জিনিস, এই জিনিসটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা যাবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মানুষের জন্য
চিকিৎসা অব্যাহত থাকবে। দেখুন, ভারতের তামিলনাড়ু, যেখানে প্রায় 98% মানুষ শিক্ষিত মোটামুটি, সেখানে কখনোই কিন্তু ধর্মীয় সহিংসতা তেমন বড়ভাবে দেখা যায় না। সেখানেই কিন্তু বিজেপি সরকার বাংলাদেশের যে উপ দূতাবাস রয়েছে তার 7 কিলোমিটার দূরে একটি বড় স্টেডিয়ামে বড় ধরনের একটা বিক্ষোভ সভার আয়োজন করেছিল। দেখুন, তামিলনাড়ুর যে রাজ্য সরকার রয়েছে তারা কিন্তু এটাকে কঠোরভাবে দমন করেছে এবং সেই বিক্ষোভ স্থল থেকে অন্তত পক্ষে 100 জন নারী সহ 500 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বলছে যে এই ইস্যুটা কখনোই বড় ইস্যু হতে পারে না সেই জায়গায় আন্দোলন করার মতো। মূল জিনিসটা হলো বাংলাদেশের মানুষরা হলো সেই জায়গায় ফরেনার, তারা সেই দেশের মেহমান, সেখানে তারা মেহমানের জন্য গেছেন, তাদের টার্গেট করা হচ্ছে, তারা চিকিৎসার জন্য যাচ্ছেন, তাদের টার্গেট করার জন্য এমনটা করা হয়েছে, যার জন্য কিন্তু তামিলনাড়ু সরকার বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে তাদের গ্রেপ্তার করেছে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিখ্যাত উক্তি আছে, বাংলাদেশের রাজনীতিতে সিস্টেম না থাকলেও বাংলাদেশের সিস্টেমে কিন্তু রাজনীতি আছে। এই সংখ্যালঘুর ইস্যু এবং ভারতের প্রতিক্রিয়া, এটাও কিন্তু বাংলাদেশে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে। আর যদি এমনটা না হয় তাহলে বুয়েটের মতো একটা বিদ্যাপীঠে কি করে তার এন্ট্রান্সে ঢোকার জায়গায় ভারতের পতাকাকে রাখানো হলো উস্কানি দেওয়ার জন্য? এটা কারা করলো, কেন করলো এবং এর প্রতিক্রিয়া বাংলাদেশের উপদূতাবাসের ভেতর ভারতীয়রা যে আক্রমণ করলো, এই সার্বিক বিষয়গুলোর ফায়দা এবং লাভ আসলে কাদের পকেটে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের চিন্তা করতে হবে। অবশ্যই ভারতের ভেতর বাংলাদেশের যে পতাকা পুরানো হয়েছে এটা একটা নিন্দনীয় এবং ঘৃণিত কাজ, আমরা ঘৃণা করি এবং প্রতিবাদ জানাই। তবে বাংলাদেশের ভেতরে যেটা ঘটেছে সেটাও কিন্তু ভালো কিছু নয়। যদি এই জায়গায় ভারতের পরিবর্তে পাকিস্তানের পতাকাও থাকতো, প্রতিক্রিয়া কিন্তু একই হতো, এর ভিন্ন হতো না। দেখুন, একটি দেশের অভ্যন্তরীণ বিষয় এবং সেই দেশের মানুষের গণ আকাঙ্ক্ষা, গণ চাওয়া, সেই জিনিসটাকে ভারতকে এখন শ্রদ্ধা জানাতে হবে। ভারতের পলিসিতে পরিবর্তন আনতে হবে যে কোনো একক ব্যক্তি বা একক পরিবার ভারতের বন্ধু হতে পারে না, এটা রাষ্ট্রীয় কোনো স্ট্র্যাটেজি হতে পারে না। ভারতের বন্ধু হবে সেই দেশের জনগণ, পিপল টু পিপল। আর এটা করার জন্য অবশ্যই ভারতের যে আগ্রাসী নীতি রয়েছে সেটা পরিবর্তন করতে হবে। বাংলাদেশের মানুষ আসলে কি চায় সেটা ভারতকে বুঝতে হবে এবং বাংলাদেশের মানুষ কিন্তু এটাই চায়, শান্তিতে থাকবো তবে সম্মানের সহিত। ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ, তবে আমার কাছে প্রতিবেশী। এই জায়গায় তার ভূখণ্ডে সে থাকবে, আমার ভূখণ্ডে আমি থাকবো। দুইজনেই দুইজনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং অঙ্গীকারবদ্ধ থাকবো যে নিজের ভূখণ্ড কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কারো বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। এই প্রতিজ্ঞা এবং এই জিনিসগুলো নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হতে পারে, নেগোসিয়েশন হতে পারে। তবে বাংলাদেশের মানুষের গণরায়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তের বিষয়ে ভারতের সঙ্গে কোনো আপোষ হতে পারে না এবং এর বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশের জনগণ রুখে দাঁড়িয়েছে, রুখে দাঁড়াবে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।